এই ব্যবসা করে 20 বছর। এই শুধু মুড়ি বিক্রি করেনি, আগে পল্টনে করতাম, বিএনপির নেতারা আমার দোকান খাইয়ে লাইছে, এখন আমি ফুটপাতে করি। সেখানে কত টাকা আপনার লস হয়েছে? প্রায় মাল সামানে ছিল 1.5 লাখ টাকার মতো, কিছু আনতে পারি নাই। আরো পোলাবানের পিছিয়ে 1.5 লাখ টাকার উপরে খরচ হয়েছে। এই তো 7-8 মাস আগে ওরা 5 গ্রুপ সাদা চাইছে, তো ওরা মারামারি করে আমার উপরে জাল উঠেছে। মুন্ডা গ্রুপ, কামাল গ্রুপ, সেলিম গ্রুপ, আরো 2টা গ্রুপের নাম জানি না। এক ঝালমুড়ি বিক্রেতা করুণ কাহিনীর সামনে আসার পর পর্যবেক্ষকরা বলছেন, দেশের বৃহত্তম রাজনৈতিক শ্রেণী ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর দমন পীড়ন বিএনপির ক্ষমতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বিশ্লেষণ কোনো ব্যক্তিগত ক্ষোভ বা রাজনৈতিক বিরাগ থেকে জন্ম নেয়নি, বরং এক সুসংবদ্ধ তাত্ত্বিক কাঠামোর ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বিশেষজ্ঞরা। এই ভিডিও ক্লিপে উঠে এসেছে এক ঝালমুড়ি বিক্রেতার দুর্দশার চিত্র। তিনি জানান, বিএনপির 5টি গ্রুপ তার ব্যবসার উপর চড়া হয়েছে। শুধু তাই নয়, তার পয়সাও নষ্ট করে দিয়েছেন। এই ঘটনায় তার প্রায় 4 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি 7-8 মাস আগে পোলাপানদের পেছনে আরও লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে। এই আপাত দৃষ্টিতে সামান্য ঘটনাটি হলেও এর বিশাল সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত বহন করছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের রাজনৈতিক ভিত্তির একটি বৃহত্তর অংশ জুড়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা। এই শ্রেণীটি ভোটারের সংখ্যা দেশের সবচেয়ে বড় গোষ্ঠীগুলির মধ্যেই অন্যতম। এর অন্তর্ভুক্ত হচ্ছেন ছোট দোকানদার, মুদিখানার মালিক, হকার, ছোট রেস্টুরেন্ট, পরিবহন শ্রমিক, বাজার ব্যবসায়ী, ফল বিক্রেতা এবং সবজি বিক্রেতারা, যাদের সংখ্যা কোটি কোটি। এই বিশাল জনগোষ্ঠীর প্রতিদিন অসংখ্য মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন, মত বিনিময় করেন। তাদের মাধ্যমে জনমত তৈরি হয়, প্রভাব ছড়ায় এবং তথ্য, যা সত্যি হোক বা মিথ্যে হোক, দ্রুত সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ে। শহরের অর্থনীতির প্রায় 60-70% লেনদেন এই ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতেই সম্পন্ন হয়। তাদের ওপর যে কোনো জুলুম অর্থ আয়ের মূল উৎসকেই শত্রু বানানো। এটি এমন এক মাইক্রো লেভেলের জিরো সমস্যা, যা হয়তো পত্রিকার পাতায় আসে না বা সরাসরি সংবাদ শিরোনাম হয় না, কিন্তু সমাজের গভীরে ক্ষোভের আগুন ধিক ধিক করে চলতে থাকে। ক্ষুদ্র ব্যবসায়ীরা দেশের নগদ টাকার প্রবাহ সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চাঁদাবাজি হলে এই নগদ প্রবাহের সরাসরি নেতিবাচক প্রভাব পড়ে, দৈনিক অর্থলগ্নি হ্রাস পায়। এদের কাছ থেকে টাকা কেড়ে নেওয়া মানে সরাসরি অর্থনীতির অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়ার শামিল। একে অর্থনীতির বিলো দ্য লাইন অংশ বলা হয়। বাজার, হাট, দোকান যদি কোনো গোষ্ঠী বা শক্তি খালি করে দেয়, তবে জনজীবন দিনে দিনে বিপর্যস্ত হয়ে পড়ে। কারণ এই অর্থনীতির চাপে চূড়ান্ত ফলভোগী হলো সাধারণ ভোক্তারা। চাঁদাবাজির যে অর্থ, যেমন ঝালমুড়ি বিক্রেতার কাছ থেকে বিএনপি যে চাঁদা নিচ্ছে, সে টাকা তো শেষ পর্যন্ত ঝালমুড়ির দামের ওপরই চাপাবে। এর ফল শেষ পর্যন্ত সেই ঝালমুড়ি যে কিনবে তার ওপর পণ্যের দাম বেড়ে যাবে। ছোট ব্যবসায়ীর ওপর জুলুম এক ধরনের সম্মিলিত প্রতিরোধ তৈরি করে। কৃষক শ্রমিকদের ক্ষোভ ছড়াতে যেখানে তুলনামূলক বেশি সময় লাগে, সেখানে বাজারের ক্ষোভ মুহূর্তের মধ্যেই ছড়ে পড়ে। এই দৈনিক অর্থনৈতিক দুর্দশা মানুষের মনে এক স্থায়ী রাজনৈতিক স্মৃতি তৈরি করে। ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিদিন মানুষের সাথে কথা বলেন এবং তাদের কষ্ট প্রতিদিন জনমতকে প্রভাবিত করে। কারণ বাজার প্রতিটি এলাকার কেন্দ্রবিন্দু, যেখানে চারিদিক থেকে সবাই আসে। বাংলাদেশের মতো দেশের আন্দোলনের মূল প্রেসার কুকার 3টি জায়গায় নিহিত: বাজার, মসজিদ এবং গণপরিবহন। ব্যবসার উপর জুলুমের অর্থ হলো আন্দোলনের জ্বালানি সরবরাহ করা। একজন দোকানদার প্রতিদিন 200 থেকে 300 জনের সাথে কথা বলেন। একজন হকার প্রায় 500 কাস্টমারের সাথে, রিক্সা চালক, বাস চালক প্রতিদিন 300 থেকে 500 যাত্রী পরিবহন করেন। বাজার বিক্রেতা শুধু পণ্য বিক্রি করেন না, বরং অন্যকে পণ্য সরবরাহ করেন। তারা সমাজের মাঝখানের কেন্দ্রবিন্দুতে। তারাই তথ্য ছড়ান এবং রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেন। একদিকে বাজার, গণপরিবহন এবং মসজিদ, এই 3টি স্থান খুব দ্রুত জনমতকে একত্রিত করতে পারে। এদেরকে পেটি বুর্জোয়া বা ক্ষুদ্র বুর্জোয়া বলা হয়। কমিউনিস্ট পরিভাষা অনুযায়ী পেটি বুর্জোয়া হলো সবচেয়ে বিপজ্জনক বিরোধী ব্লক। রাজনৈতিকভাবে এরা অত্যন্ত অস্থির, কিন্তু একই সাথে অত্যন্ত শক্তিশালী। বিএনপি এই শ্রেণীকে খেপিয়ে তুলেছে ক্ষমতায় আসার আগেই। এটি এমন একটি সামাজিক ও অর্থনৈতিক শ্রেণী যাদের কাছে অল্প পুঁজি আছে এবং যারা নিজেদের শ্রম ও পুঁজি দিয়ে ব্যবসা পরিচালনা করেন। এরা পুরোপুরি পরিশ্রমীও নন, আবার পুরোপুরি পুঁজিপতিও নন। ছোট দোকানদার, হকার, কারিগরি, ক্ষুদ্র উদ্যোক্তা সবাই এই শ্রেণীর অন্তর্ভুক্ত। পেটি বুর্জোয়াদের 4টি প্রধান বৈশিষ্ট্য হলো স্বল্প পুঁজি, নিজেদের শ্রম দিয়ে কাজ চালানো, কখনো কখনো 1 থেকে 5 জনের মতো শ্রমিক রাখা এবং বাজারে ওঠানামার প্রতি অত্যন্ত
অত্যন্ত সংবেদনশীল হওয়া। তাদের অর্থনৈতিক অনিশ্চয়তার একটি বড় কারণ এই শ্রেণীর রাজনৈতিক অস্থিরতা এবং সংকটের সময় ক্ষমতার ভারসাম্যকে পরিবর্তন করে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এক সময়কার সরকারের পতনের ক্ষেত্রে এরাই মূল ভূমিকা রেখেছিল। এই শ্রেণীর প্রজাপতির মতো শোষক নয়, আবার শ্রমিকের মতো শুধু শোষিতও নয়। এরা উভয় দিক থেকেই ধাক্কা খাওয়া এবং তাদের অর্থনৈতিক নিরাপত্তায় তাদের রাজনৈতিক আচরণকে অস্থির করে তোলে। বিপ্লবের মাঠে লড়াইয়ে রক্ত ঝরানোতে এই পোস্টটি বুর্জোয়া, শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরাই রাজপথের মূল শক্তি। শহীদদের মধ্যে তাদের সংখ্যাই বেশি। শিক্ষাগত দিক থেকে দেখলে মাদ্রাসার শিক্ষিতদের একটি বড় অংশ শহীদদের তালিকায় রয়েছে। জেমস স্কট একজন নৃবিজ্ঞানী। তার গবেষণায় পেন্স উইকেন্ড অ্যানিমেশন অ্যান্ড আর্টস অফ রেজিস্ট্যান্স বইয়ে মালয়েশিয়ান গ্রামীণ সমাজের দৈনন্দিন প্রতিরোধ নিয়ে কাজ করে দেখিয়েছেন যে সাধারণ মানুষ তাদের অসন্তোষ দৈনিক আলাপের ও নিন্দা দিয়ে বাজার ও সামাজিক পরিষদে ছড়ায়। সরাসরি বিদ্রোহ না করে গুঞ্জন, গুজব ও গোপন রাজনীতির মাধ্যমে শোষণের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে। ক্ষমতায় থাকা ব্যক্তিদের সামনে যা বলা হয় তা পাবলিক ট্রান্সক্রিপ্ট এবং আড়ালে যা বলা হয় তা হিডেন ট্রান্সক্রিপ্ট। এই হিট অ্যান্ড রান স্ক্রিপ্টে বাজারে দ্রুত ছড়ায়। তাদের ক্ষোভ ছাই চাপা আগুনের মতো ধিক ধিক করে ভেতর থেকে ছড়াতে থাকে। স্কট আরও বলছেন যে যেখানে এই আনুষ্ঠানিক অর্থনীতিতে জুলুম থাকে, সেখানে পেটি বুর্জোয়া শ্রেণীর সবচেয়ে দ্রুত গণক্ষোভকে বহুগুণে বাড়িয়ে দেয়। এদেরকে থ্রেশহোল্ড ক্লাস বলা হয় কারণ এদের সমাজতাত্ত্বিক অবস্থান অস্বাভাবিক। এরা কর্মজীবী মানুষের মতো গরিব নন, আবার পুঁজিপাতির মতো মহান মধ্যবিত্ত, তবে স্থির নন। কিন্তু বাজারে তারা দৈনন্দিন শাসনের মুখোমুখি হন। রাজনৈতিক দলগুলোর জুলুমের মুখোমুখি হয়ে এই অরক্ষিত জনগোষ্ঠী সব সময় রাজনৈতিক সুরক্ষায় খোঁজ করে। একটু শোষণ বাড়লে এই শ্রেণীর বিস্ফোরণ হয়ে ওঠে এবং শত্রু খুব সহজে চিহ্নিত হয়ে যায়। যারা তাদের শোষণকারী, জুলুমকারী মুখ দেখতে পায়, বাজারে চাঁদা তোলা ক্যাডার, ঘুষখোর পুলিশ, স্থানীয় মাফিয়া, সিন্ডিকেট, তাদের শত্রু বিমূর্ত নয়, প্রতিদিন তাদের সামনে এসে দাঁড়ায়। এই কারণেই তাদের প্রতিবাদ দ্রুত সহিংস হয়ে ওঠে, দ্রুত রাস্তায় নেমে আসে এবং জনগণকে নামিয়ে ফেলতে পারে। বিপ্লবে তিন ধরনের মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ: যারা প্রথম রাস্তায় নামে, ফার্স্ট মুভার; যারা ভিড় ধরে রাখে, ক্রাউড স্ট্যাবিলাইজার; এবং যারা অবস্থান ধরে রাখে, স্ট্রিট কোর্স। এই তিন ভূমিকাতেই পেটি বুর্জোয়ারা স্বাভাবিকভাবেই অংশ নিতে পারে। তারা চাইলেই দোকানপাট বন্ধ করে দিতে পারে, বাজার অচল করে দিতে পারে, ধর্মঘট করতে পারে। সবকিছু বন্ধ করে দিলে শহর থেমে যাবে এবং তারা রাস্তায় নেমে প্রতিরোধ করে তুলতে পারে। একে বলা হয় আরবান ডমিনেন্স উইদাউট ফর্মাল পাওয়ার। ট্রেইলর তার স্ট্রং সোসাইটি অ্যান্ড স্পেস বই বলেছেন, রাষ্ট্রের ক্যাপিলারি যেখানে দুর্বল, সেখানে পেটি বুর্জোয়ারা বিকল্প ক্ষমতা তৈরি করে। বাংলাদেশ, পাকিস্তান, তিউনিসিয়া, মিশর, ফিলিপাইন সবখানেই এর উদাহরণ দেখা গেছে। ইতিহাসেও এর বহু নজির রয়েছে। মিশরে হোসনি মোবারক সরকারের পতন হয়েছিল কারণ পুলিশ নিয়মিত ছোট দোকানদারদের কাছ থেকে চাঁদা তুলত এবং তাদের মধ্যে ক্ষোভ জন্ম হয়েছিল। হকার, ছোট ব্যবসায়ী ও ট্যাক্সি ড্রাইভাররাই প্রথমে রাস্তায় নেমে তাহরির স্কয়ারে দাবানল তৈরি করেছিল। তিউনিসিয়ায় মোহাম্মদ বোয়াজিজির আত্মাহুতি, একজন সাধারণ ফল বিক্রেতা যিনি পুলিশের চাঁদাবাজি ও অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে করেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষোভকে জাতীয় ক্ষোভে পরিণত করে বেন আলী সরকারের পতন ঘটায়। পাকিস্তানে MQM দলের পতন ঘটেছিল চাঁদাবাজি বা বাট্টা তোলার কারণে। ফিলিপাইনে মার্কোস সরকারের পতন হয়েছিল 1988 সালে, যখন ছোট ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত ট্যাক্স ও পুলিশের চাঁদাবাজির বিরুদ্ধে ক্ষোভ জমে ওঠে। ছোট ও মাঝারি ব্যবসায়ীরাই প্রথমে রাস্তায় নেমেছিল, পরে ছাত্র জনতা তাদের সাথে যুক্ত হয়েছে। এসব ইতিহাস প্রমাণ করে যে রাষ্ট্র বা রাজনৈতিক দল যখন ক্ষুদ্র ব্যবসায়ী, হকার ও ফেরিওয়ালাদের ওপর জুলুম করে, তখন বাজার ভিত্তিক এক ধরনের ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভ শহরে দ্রুত ছড়ায় এবং শাসক দলের রাজনৈতিক বৈধতার সংকট তৈরি করে। তাদের রাজনৈতিক শাসন ও কর্তৃত্ব ভেঙে পড়বে। তবে এখানে একটি প্রশ্ন আসতে পারে, আওয়ামী লীগও তো চাঁদাবাজি বসানোর কাজ করেনি বা করছে না, তাহলে তাদের আমলে কেন মানুষ এভাবে প্রকাশ্যে কথা বলতো না? এর উত্তরে পর্যবেক্ষকরা
বলছেন কিছু পরিবর্তনের কথা। এখন মানুষ আগের মতো ভয়ের মধ্যে নেই, সেই ঘুমের মধ্যে নেই, সেই আতঙ্কের মধ্যে নেই। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনমতকে দাবিয়ে রাখার সেই প্রচেষ্টা এখন আর কার্যকর হচ্ছে না। তাই মানুষ কথা বলছে, বিএনপি সম্ভবত আলাদাভাবে নির্বাচনের পর ক্ষমতায় আসতে চায়, যেন রাষ্ট্রপতি ব্যবহার করে আবার ভয়ের রাজত্ব কায়েম করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি তাদের আবার সেই ভয়ের রাজত্ব কায়েম করতে দেব? অনেক দলই জনবিরোধী কাজ করে, কিন্তু বিএনপি এমন এক বিরল উদাহরণ, যার ক্ষমতায় আসার আগে ক্ষমতার লোভী ও দখলদারদের মতো আচরণ শুরু করে দিয়েছে। এটি তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী ভুল। সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো, বিএনপি এখন ক্ষমতায় আসার পথে সবচেয়ে বড় বাধা নিজেই তৈরি করেছে। বিএনপির লোকেরা হয়তো মনে করছে তাদের ক্ষমতায় যাওয়ার পথে আমি কাটা, কিন্তু না, তারা নিজেরাই তৈরি করছে, কাটা বিছিয়ে দিয়েছে। ইতিহাস বলে, যে দল এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর অত্যাচার করে তারা কখনোই সমাজের বৈধতা পায় না, কারণ বাজারের রায় সবচেয়ে দ্রুত রাজনৈতিক রায় হয়ে যায়। মিশরের মোবারক, তিউনিসিয়ার বেন আলী, পাকিস্তানের MQM, ফিলিপাইনের মার্কোস, এমনকি বাংলাদেশের হাসিনাও, তাদের পতন শুরু হয়েছিল ঠিক এইখান থেকেই। ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর জুলুম, এটি পৃথিবীর সবচেয়ে কঠিন রাজনৈতিক সূত্র। বাজারকে শত্রু বানালে কোনো দল ক্ষমতায় আসবে না, বাজারকে অপমান করলে কোনো দল ক্ষমতায় টিকতে পারবে না। বিএনপি যেন একটি রেড লাইন অতিক্রম করে ফেলেছে। ক্ষমতার স্বাদ পাওয়ার আগেই এই জুলুম, দখল, এই খাই খাই মনোভাব বিএনপিকে আজকের নয়, আগামী দিনের ক্ষমতার পথ থেকে সরিয়ে দিয়েছে। কারণ জনগণ এখন বুঝতে পেরেছে, এরা ক্ষমতায় আসার আগে যদি এরকম হয়, তবে ক্ষমতায় গেলে না জানি কি করবে। তখন সেই দলের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারেই শেষ হয়ে যাবে। বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, আর এই ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর অত্যাচার তাদের আর কোনোদিনই ক্ষমতায় আসতে দেবে না। এটাই বাস্তবতা, এটাই বাজারের রায়, এবং এটাই বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি। প্রিয় দর্শক, আপনি এই সামগ্রিক পরিস্থিতিতে কি মনে করছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।